পড়াও হয় না। তাহলে আল্লাহ রাসূলের মনেই নাই যে তিনি 2 রাকাত পড়াইছেন। তিনি আপনার কয় রাকাত পড়াইছেন? 4 রাকাতই পড়াইছেন। এখন থেকে সময় মতো আল্লাহ এসে বলে আমাদের অনেকে ইমাম সাহেব নামাজে ভুল হয়ে মনে হয় অনেক কিছু হয়ে গেছে। আর কি আল্লাহ রাসূলের নামাজেও কি হয়েছে? ভুল হয়েছে। ইমাম সাহেব তো ফেরেশতা না, তিনি তো মানুষ। যাই হোক, অনেক সময় মুসলিমদের বলতে সমস্যা থাকার কারণে আমাদের চেষ্টা করে সেই যাই হোক, আমরা আলোচনার বিষয় হচ্ছে তখন যখন আল্লাহ রাসূল বললেন যে না কোনোটাই হয় নাই, মানে নামাজ কমেও নাই, আমি কমও পড়াইনি, 4 রাকাতই পড়াইছি। সাহাবীকে না হুজুর একটা ঘষে হয়তো নামাজ 2 রাকাত হয়ে গেছে, আপনি ভুলে গেছেন 2 রাকাত। আল্লাহ রাসূল অন্য সাহাবীকে জিজ্ঞেস করে কি করে, বাকি সাহাবীরা সব বলতে যে রাসূলুল্লাহ ঠিকই বলতেছে, নামাজ 2 রাকাত হয়েছে। আল্লাহ রাসূল আয়েশা বাকি 2 রাকাত পড়া সাথে রেখেছে। একশো বলেন বর্তমানে কি মাসটা চলবে? এই মাসটা চলে, মাসখানে কথাবার্তা হয়ে গেলে এই মাসটা চলে গেলে বাকি 2 রাকাত পড়াইলে হবে না, পুরো দিনটা 4 রাকাত পড়াইলে হবে, পুরো দিনটা 4 রাকাত পড়াইলে হবে। এই যে আল্লাহ রাসূল 2 রাকাত পড়াইলে মাসখানে কথাবার্তা হলো, ওই হাদিসের ব্যাপারে আমাদের উস্তাদ মোহতারাম সাইয়েদ মাহমুদ সাহেব বলেন যে এই হাদিস একটা মামুল ফিরি নাই, এটা তাশরীহের জামানার রূপস, তাশরীহ মানে শরীয়তের গঠন। এই বছরে আল্লাহ রাসূল শরীয়ত গ্রহণ করেছেন। ওই সময় যে মাসখানে নতুন পেশ আসছে তাদের জন্য ছাড় ছিল, কিন্তু পরবর্তীতে ইসলাম স্বীকৃত হয়ে গেছে তখন মাসখানা চলবে। আমাদের মাদ্রাসাটা মাত্র শুরু, আমরা কিছু সিদ্ধান্ত পরীক্ষামূলক নিব, যখন দেখবো এটা উন্নয়নকে জানা যাইতেছে না আমরা সেটাকে চেঞ্জ করবো। এই জন্য আমরা অভিভাবকরা বিচলিত হওয়ার কারণে আমরা ইনশাআল্লাহ দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পরামর্শ দিব, আমরা এটা চাইবো না যে 1 বছরেই মাদ্রাসা হয়ে যাবে। আপনি যদি আইসা আমাকে বলেন মাদ্রাসা এরকম, আমাদের যখন মাদ্রাসা আছে হিসাব করেন আর আমাদের মাদ্রাসা হিসাব করেন, একটা জিনিস গঠন করতে ঘুষায় আত্মগতি লাগে, সময় লাগে কি লাগে না? আপনি দেখবেন আমাদের কর্তৃপক্ষের সদিচ্ছা আছে কি, আমাদের যদি সদিচ্ছা আমাদের করি থাকে তাইলে আপনি এটা দিতে পারেন যে ওনারা প্রতিষ্ঠানকে উন্নত করার ইচ্ছা নেই। মাঝখানে বলে দেয় আমাদের এই প্রতিষ্ঠানটা একটি অলাভজনক, কি অলাভজনক দিনই সেবামূলক প্রতিষ্ঠান, মানে একাত্তরের ছাত্রদের পনেরো বেতন থেকে আয় থেকে কিছু আয় আসবে এটা কর্তৃপক্ষ ভোগ করবে, এটার কোনো সম্ভাবনাই নেই। যারা মাদ্রাসা দিয়েছে প্রায় 4.5 থেকে 5 কোটি টাকা খরচ হয়ে গেছে, সম্পূর্ণ তারা সরকারের খরচ করছে, ভবিষ্যতে খরচ করবে। এখন আপনাদের থেকে যে খরচ না হয় নামে মাত্র না হয় প্রত্যেক মাসে ভর্তি দেওয়া হবে। তাইলে আমরা মাদ্রাসাকে আমরা নির্মাণের কোনো প্রশ্নই আসে না, এত টাকা পয়সা আমরা খরচ করছে, আমাদের সদিচ্ছা মাদ্রাসাকে আগে নিয়ে যাওয়া, আমাদেরও সদিচ্ছা হচ্ছে মাদ্রাসাকে আগে নিয়ে যাওয়া। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা আগামী বছর ইনশাআল্লাহ কিতাব বিভাগ চালু করব যে ক্লাস, এবং সম্ভাবনা আছে মাঝখানের ক্লাসগুলো বাদ দিয়ে, যেহেতু আমি অনেক একটা বড় মাদ্রাসায় পড়াই, এদিকে যেন আমারও কিছু ব্যস্ততা হয়, আমি যদি কিছু ব্যস্ততা থাকতে পারি, প্ল্যানিং আছে এখানে আমরা মুফতি বিভাগ চালু করব, একটা বিভাগ, অর্থাৎ যারা মাওলানা হয়ে এখানে শুধু মুফতি হওয়ার জন্য আসবে। আমরা খুশি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যে সন্তানটা এখানে এই মাদ্রাসার প্রথম ছাত্র, আমাদের প্রত্যেকের সন্তান এই মাদ্রাসা একটা ঐতিহাসিক মাদ্রাসার আশা করি ইনশাআল্লাহ। যেহেতু কোনো ধারাবাহিক মাদ্রাসা না, মসজিদ মাদ্রাসা এগুলো ইসলামিক প্রতিষ্ঠান, আপনি আমি চলে যাব, আমি এখানে প্রথম মহিলা হিসেবে দায়িত্বে আছি, আমি একসময় থাকবো না, অন্য মহিলা আসবে, শিক্ষক যারা আছে ওনারাও থাকবে না, অন্যরাও আসবে, ছাত্র যারা আছে তারাও থাকবে না, অন্যরা আসবে। কিন্তু আমরা ছাত্র শিক্ষক উস্তাদ এবং বর্তমান যারা কর্তৃপক্ষ যারা আছে আমরা একটা সৌভাগ্যবান, এটা হচ্ছে আমরা এই মাদ্রাসার প্রথম যারা শিক্ষক প্রধান শিক্ষক, যারা ছাত্র প্রধান ছাত্র, যারা পরিচালনা কমিটি আছে তারা প্রথম পরিচালনা কমিটি, যিনি মোহতামিম আছে তিনি প্রথম মোহতামিম, এটা একটা মোহতামিম থাকে না। ভবিষ্যতে যদি এই মাদ্রাসা বড় হয় সবাই স্মরণ করবে যে এই মাদ্রাসার প্রথম ছাত্র ওরা, যেমন দারুল দেওবন্দের ব্যাপারে বলা হয় একজন ছাত্র একজন ওস্তাদ দিয়ে মাদ্রাসা শুরু হয়েছে, আজকে সেই মাদ্রাসা সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়ায় প্রচার। আমরাও এই মাদ্রাসার যে স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের সাথে আপনারা একটু শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের সাথে হাতে হাত রেখে চলবেন, ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ আপনার সন্তানও সৌভাগ্যবান হবে। আপনি প্রত্যেকের স্বপ্ন দেখবেন আমার সন্তানও যদি এরকম হয়, তার সুনাম সুখ্যাতি এরকম ছড়ায় যায়, সবাই বলে এক বছর মাদ্রাসার প্রথম ছাত্র। সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? সম্ভব। ছেলের ভিতরে প্রতিভা আছে, তারা যদি আমাদের এই বিষয়গুলো
অনুযায়ী চলে, তারা যদি আমাদের কথা অনুযায়ী তারা পরিচালিত হয়, তাহলে ইনশাআল্লাহ এদের দ্বারা দেশের কল্যাণ হবে, জনগণের সেবা হবে, দিন ইসলামের সেবা হবে। আল্লাহ পাক তার দিনের জন্য কিছু মানুষকে কি করে ব্যবহার করে। এই জন্য আমরা যাদেরকে দিয়েছি তারা যদি একটা ধারাবাহিক করতে থাকে, অন্য কোথাও যাওয়া লাগবে না। আমাদের প্রতি বছর ইতিহাস পাবে, তারা এক থেকে ইনশাআল্লাহ মাওলানা মুফতি মাহফিজে বের হবে। যদি সে নিয়মিত এখানে থাকে, এটাও সৌভাগ্যের বিষয় যে শুরু থেকে শেষ পর্যন্ত এক মাদ্রাসায় পড়া। ওই ছাত্রদেরকে ওস্তাদরা মহাপুরুষের স্মরণ করে, মনে রাখে যে ছাত্ররা একেবারে কায়দা থেকে নিয়ে একেবারে হালকা সামনে পর্যন্ত আমাদের মাদ্রাসায় পড়ছে। এবং ছাত্রের জন্য সৌভাগ্যের বিষয়, ওস্তাদরাও তারা মহাপুরুষ। এই জন্য আমরা আশা রাখবো যে আমার ছাত্ররা যদি আমার সন্তানটাকে এখানে দিয়েছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি যেহেতু আমাদের মাদ্রাসাটা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, আমরা কোনো ভর্তি পরীক্ষা নিয়েই দেব। শুধুমাত্র সেই কাজ করা মোটামুটি যোগ্য কিনা নিয়ে আমরা নিয়ে নিয়েছি। আগামী বছর থেকে ইনশাআল্লাহ বাংলায় ভর্তি পরীক্ষা হবে। আমরা ভালো থেকে ভালো মেধাবী ছাত্র নেওয়ার চেষ্টা করব, যাতে করে এর দ্বারা ওই ছাত্র প্রকৃতি হতে পারে। কিছু ছাত্র আছে যারা খুবই এলোমেলো, এখন থেকে আমরা ওস্তাদটাকে নিয়ম করি, সেই নিয়ম সে মানে না। তার অভিভাবকও তাকে ওইরকম ভোট দিতে পারে না, আমরাও দিচ্ছি কিন্তু সে আমলে দিচ্ছে না। সবাই তো আমার কথা মানে না। নবীর ওয়াদও সবাই কি করে নেয়, মানে নাই। আবু জাহেল নবীর ওয়াদও শুনছে কিন্তু মানতে পারে না। কিন্তু যদি তার দ্বারা দেখা যায় যে অনেক ছাত্রদের ক্ষতি হচ্ছে, ছাত্রদেরকে লক্ষ্য করে আমি বলতেছি এই কথাটা, অভিভাবকরা মাথায় রাখবে। যদি কোনো ছাত্র আমাদের দেওয়া কোনো নিয়ম সে ভঙ্গ করে, একবার ভঙ্গ করছে আমরা তাকে সতর্ক করেছি, আরেকবার ভঙ্গ করে সতর্ক করেছি, দ্বিতীয়বার আমরা তাকে আর কোনো সতর্ক করার সুযোগ নাই, তার দ্বারা অন্যদের ক্ষতি হয়, আমরা তাকে বরখাস্ত করি। আমরা বলবো যে তোমার জন্য এই মাদ্রাসা যোগ্য না, তোমার না আরো ভালো মাদ্রাসা দরকার, আমরা তোমার পড়ে পারতেছি। এছাড়া তার কোনো উপায় নেই, যেহেতু তার আরো 5টা ছাত্র ক্ষতি হয়েছে। আপনারা আশ্চর্য হবে, গত 2 দিন আগে 2 জন ছাত্র মিলে প্ল্যানিং করেছে যে তারা পড়াশোনা করবে এবং বাসায় যা বলবে হুজুর পিটাইছে। যেহেতু অভিভাবকরা ছাত্ররা ছাত্রদেরকে ওসলা সামান্য শাসন করে তার উপকারের জন্য, অভিভাবকরা এমন ছাত্র অনেকে আসে যে মনে হয় ওসলাদ একেবারে মারার মতো অপরাধ করে হয়েছে, এরকম ব্যবহার করে। ছাত্ররা খুব চালাক বর্তমানে, তারা দেখে যে আমি যদি বাসায় মিথ্যা দেই তাইলে আমি ছাত্র হবো, তো সে আরো 5টা ভালো হয়েছে, ভালো এরা আগে বড় অন্যায় করে তাদেরকে নিয়ে আসছে। আমরা তাদের গার্জেনকে রেখেছি, তাদেরকে সতর্ক করেছি। আমরা আশা করি তারা ভবিষ্যতে ভালো কিছু করে দেখাবে আমাদের, আমরা ওই ছাত্র থেকে সেগুলো আশা করি। এরপরে আসেন আমাদের মাদ্রাসা, আমরা অভিভাবকদের সাথে সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেয়। অনেকে আমাদের ভর্তি কর্মের পিছনে নিয়ম কানুন কিছু লেখা আছে, অনেক অভিভাবক ওটা না করে সেন্টেন্স, অনেকে স্নাইনও দেয়, এরকম আছে। সেজন্য আমরা এখন অল্প সময়ের মধ্যে মাদ্রাসা নিয়ম কানুন বলবো। যারা মহিলা অভিভাবিকা আছে এবং যারা পুরুষ অভিভাবক আছে এবং ছাত্ররাই যারা আছে, তোমরা সকলেই নিয়মগুলো খেয়াল করে শুনবে। 1 নাম্বার, আপনার অভিভাবকদের করণীয় হচ্ছে আপনার সন্তানের মাদ্রাসায় নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে। আপনার সন্তান বাড়িতে গেল, সে যে এতে চলে গেল, অসুস্থতার কথা বলে 2 দিনের জায়গায় সে 4 দিন থেকে আসে, 2 দিনের প্রতি একটু বলেন। আপনার সন্তানই করবো, আপনি যদি সচেতন না থাকে সে টাইম মতো ক্লাসে যাচ্ছে কিনা, একদিন আমাদের উত্তাপে ওদের একদিন তারা সব উপস্থিত থাকবে, 40 দিনের গল্প নষ্ট হয়ে যাবে, তার মনোযোগ বসবে না, যেরকম মনোযোগ তার ছিল লেখাপড়া। এই জন্য আপনারা আপনার চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য 100% বছরের উপস্থিতি বাড়তে থাকে। আমরা এই বছর বছরের শুরু থেকে করে নেই, ঘোষণা করে নেই, সামনে থেকে আমরা ঘোষণা করে দিব সারা বছরে যারা নিয়মিত উপস্থিত থাকবে, কোনো তাদের অসুস্থতা নাই, কোনো কারণে তারা নাগা দেয়, অর্থাৎ অনুপস্থিত থাকে নাই, তাদেরকে আমরা আলাদাভাবে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার গোলাপি অবশ্যই আপনার সন্তানকে উপস্থিতি ঠিক করবে। অর্থাৎ যখন মাদ্রাসা বন্ধ হয়, নিয়মকানুন বন্ধ হয়ে গেল, আজকে নিয়মকানুন বন্ধ হবে, আগামীকালকে মাগরিবের আগে আগে আপনার সন্তানকে মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করুন। যদি সে আবাসিক ছাত্র হয়ে থাকে, অনাবাসিক হইলে পরের দিন ফজরের নামাজের
পর তার উপস্থিতি কি করবেন, নিশ্চিত করবেন। এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান আগে পাবে। অনেকে 8টার সময় নিয়ে আসে, ওই সময় আমাদের জেনারেল ক্লাস, এর আগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় আরবি ক্লাসে, এটা আপনার সন্তান ওই আরবি পড়াটা মিস হয়ে গেল, তার লগের ছাত্র তার সাথে ছাত্র সে 21টা পুরা একটা ভিডিও সমস্যা গেল, কিন্তু আপনার সন্তান ওই সময়টা চলতে পারে না, স্বাভাবিকভাবে সে তার থেকে সমাপ্তি করে যাবে, পিছনে পড়ে যাবে, তার একজন থেকে দেরি হবে। এই জন্য যারা অনাবাসিক আছেন তারা সন্তানদেরকে হজের পত্র দিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাকে মাদ্রাসার ক্লাস চলাকালীন সন্তানের সাথে সাক্ষাৎ করা কিংবা ফোনে কথা বলা থেকে বিরত থাকবে, এটা আপনার সন্তানের জন্য ক্ষতিকারক, অন্যান্য ছাত্রদের জন্য কি ক্ষতিকারক। আমাদের এখনো সামনে বারান্দা হয় না, এটা বলতেছি যেহেতু আমাদের মাত্র চলমান, এখনো কাজ চলতেছে, আপনারা দেখতেছেন এখন কাজ চলতেছে, আস্তে আস্তে আরো মেয়েদের জন্য আসবে। এখন একটা সমস্যা আপনার করতেছে, অনেক অভিভাবক ওস্তাদের অনুমতিও লাগে না, তুমি ভিডিওটায় ভিডিও ছাত্রের বাইরে চলে বাইরের কথা, এটা আদরেও খারাপ। যে ওস্তাদ বসা আছে আগে ওস্তাদ থেকে অনুমতি নিতে হবে, আমি তাদের ঢুকবো কিনা, আবার ওনার ছাত্র ছাত্রীর কথা বলা দরকার, ওস্তাদের অনুমতি নিয়ে বলতে হবে। বাকি আমরা জানি যে ক্লাস টাইমে ছাত্রের সাথে কথা বলা সম্পূর্ণ বিষয়, আর ওই সময় আপনি আসবেন, আপনার আগমনের কারণে বাকি ছাত্রগুলো মনোযোগ নষ্ট হয়, হয় কি হয় না? ছাত্ররা বলতেছে একজন নতুন মানুষ ঢুকলে সবার নজর ওইদিকে যায়, সবাই একটা পড়ার একটা ধাঁচে ছিল, মনোযোগপূর্ণ হলে তার ক্ষতি হয়ে দেখা হয়। এই জন্য আমি একটা খেয়াল করবো যে মাদ্রাসার ক্লাস চলাকালীন সন্তানের সাথে সাক্ষাৎ করা কিংবা ফোনে কথা বলা থেকে বিরত থাকতে ইনশাআল্লাহ। নির্ধারিত ওস্তাদের অনুমতি ব্যতীত আপনার সন্তানকে ক্লাস থেকে ডেকে নিয়ে যাওয়া জনপ্রিয়, যেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, যে ওস্তাদ ক্লাসে বসা আছে, দরজাতে ঢুকে দরজার পাশে ছেলে বসা, ঠিক আছে, আর এই ছাত্রটা ওস্তাদের ক্লাসে বসছে, ওস্তাদের ক্লাসে বসে ওস্তাদের অনুমতি ছাড়া ক্লাস থেকে ওটা আদরহীন, ওস্তাদের অনুমতি না বসতে হবে। আপনারা অনুমতি নিয়ে ক্লাসে বসার অনুমতি পাইছেন, কতদিন ভর্তি হয়েছে তাদের অনুমতি পাইছেন ওই ছাত্ররা, আপনি যে কোনো ক্লাস নিয়ে ওঠার জন্য তার ওস্তাদের অনুমতি নিতে হবে। অনেকে হয়তো জানেন না, এই জন্য ভুলগুলো হচ্ছে, এই জন্য আমরা আজকে নিয়মকানুনগুলো শোনানোর জন্য আপনাদের সঙ্গে বলেছি, যে সমস্ত অভিভাবক উপস্থিত হয় নাই তাদের কাছেও আমরা ইনশাআল্লাহ এই বাড়িগুলো পৌঁছায় দিই। এটা থেকে বিরত থাকুন, অর্থাৎ আপনাদের অনুমতি ছাড়া সন্তানকে দেখে নিয়ে যাওয়া থাকুন, বিরত থাকুন, এরপর আপনার সন্তানেরও ফায়দা হবে, অন্য ছাত্রদেরও ফায়দা হবে। ক্লাস চলাকালীন সময় মাদ্রাসায় আসলে নির্ধারিত জায়গায় অপেক্ষা করুন, অর্থাৎ আপনি বাইসাইকেল চলে আসছেন আগে, তার ছুটি হয় 9:30, আপনি 9টায় চলে আসছেন, তাহলে অভিভাবকদের অবস্থানে যে নির্ধারিত জায়গা আছে ওই জায়গায় অপেক্ষা করুন। আমাদের আপাতত অভিভাবকদের নির্ধারিত এরকম মানসম্মত জায়গা আমরা তৈরি করতে পারি না, যেহেতু আমাদের চলমান, আপাতত আমরা আমাদের যে মাঝখানে যে রোগটা আছে ওই মহিলাদেরকে আমরা ওখানে বসার জন্য বলে থাকি, আর পুরুষ অভিভাবকরা আমাদের একটু চেয়ার আছে দেওয়া হবে, মাঠে অবস্থান করবে, ক্লাসে ঢুকে আমরা সামনে কাজ করবো, আপনারা দেখতেছেন সামনে আমরা একটা রুম করবো, সেখানে অনুষ্ঠান থাকবে, আরেকটা রুম আলাদা করবো, সেখানে মহিলা অভিভাবক অপেক্ষা করবে, পর্দার সামনে অবস্থান করবে। আমাদের এটা চলো, যেহেতু আমরা বলেছি মাত্র 4 মাস, একদিন সব হয়ে যাবে, কিন্তু আমাদের সন্তানকে ছুটি না হয় আমাদের কার্যক্রম করা ছুটি হলে পরে সাক্ষাৎ করবে, অর্থাৎ যখন ছুটি হবে পরে আপনি সাক্ষাতে আসবেন, ছুটির আগে সাক্ষাতে আসবেন না, আপনার থেকে তাকে বের করে নিয়ে যাবেন না, বের করে নেওয়ার জন্য ওস্তাদের কাছে অনুমতি করবেন, এটা আপনার সন্তানের সাথে উপকার হবে। আপনার সন্তানের ওস্তাদের সাথে যথাযথ সম্মান ও আদর বজায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান তার কাছে শিখতেছে, জিতাই আপনারা মনে রাখবেন, ছাত্র ওস্তাদের সম্পর্কটা ভিন্ন সম্পর্ক, আর এমনি ওয়াজ মুসলিমদের সম্পর্কটা কি ভিন্ন সম্পর্ক। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, হয় তুমি আলিম হও অথবা আলিমের ছাত্র হও, আমরা তো আলিমের শ্রোতা হও, তার মানে সাধারণ শ্রোতা আর ছাত্র হয়ে আলিমের পড়াশোনা, আলিমের কথা শোনা, আলিমের শ্রোতা হওয়া দুটো ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল নামই ভিন্ন দিয়েছেন, একটাকে নাম দিয়েছেন মুতাআল্লিম ছাত্র, আরেকটা নাম দিয়েছেন মুস্তামি শ্রোতা। ছাত্র ওস্তাদের সম্পর্ক খুবই ভিন্ন, সেই জায়গায় আপনার ছাত্রের ওস্তাদের সাথে যদি আপনার খারাপ আচরণ হয়, এর একটা খারাপ প্রভাব আপনার সন্তানের উপর নিশ্চিত করবে। এটা আমাদের আগামী
আপনার অভিজ্ঞতা, আপনি বুঝে বলে গেছেন। তাই আপনার ওস্তাদের, আপনার সন্তানের ওস্তাদের সাথে আপনার কোনো খারাপ আচরণ থাকবে না। সেটাও যদি আবার আপনার সন্তানের সামনে হয়, আপনার সন্তানের সামনে আপনি ওস্তাদের খারাপ ব্যবহার করলেন, তাহলে আপনার সন্তান কেমন শিখবে? আপনার ছাত্রের ওস্তাদের সাথে আপনি যদি তার সামনে কি করেন, খারাপ আচরণ করেন, আপনি এই সন্তানটাকে নষ্ট করে দেবেন। যারা তার পরিবার নিয়ে গবেষণা করেন, ওরা প্রায় এই কথাটা বলেন, স্বামী স্ত্রী যদি সন্তানের সাথে ঝগড়া করে, তাইলে সন্তান ভালো হয় না, নষ্ট হয়ে যায়। ওই সন্তান বাপ মাকে সম্মান করে না, বড় হয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে, কিন্তু কোনো স্বামী যদি বোকার মতো সন্তানের স্বামী স্ত্রীর নিয়ে খাওয়া ব্যবহার করে, অনেক বোকা স্বামী আছে, জালেম আছে, যারা স্ত্রীর আঘাত করে, যদি সন্তানের সামনে এগুলো করে, এমনিতে এটা জরুরি, সন্তানের সামনে বলে সে সন্তানটাকে নষ্ট করে। ছাত্র সন্তান, রুহানি সন্তান, কি সন্তান বলে? ছাত্র ওস্তাদের রুহানি সন্তান। কাজেই ওই ছাত্রের সামনে তার রুহানি পিতা ওস্তাদ পিতা নকল করেন, আপনি আপনার সন্তানকে নষ্ট করতে পারেন। এই জন্য এটা থেকে আমরা সকল প্রভাবটা বিরত থাকি ইনশাআল্লাহ। নিয়মিত কর্তৃপক্ষের সাথে প্রতি মাসে কমপক্ষে একবার আলোচনা করে সন্তানের লেখাপড়া, আপনার ও লেখাপড়ার মনোযোগিতা খোঁজ খবর রাখেন। আপনি আসলে ছেড়ে দিচ্ছেন, আপনার কোনো খবর নেই, ফোন করে আপনাকে পাওয়া যায় না। যেমন আমাদের প্রত্যেক গার্জেন আজকে আসার জন্য আমার মনে হয় অর্ধেকের গার্জেন আসেন, তারা অনুপস্থিত। এর কারণটা কি? ওইটা গুরুত্ব নেই যে আমার সন্তানের জন্য, আমার সন্তানের লেখাপড়া ভালোর জন্য আমি সময় দেবো, এই গুরুত্ব নেই। যেন আপনি নিয়মিত খোঁজ খবর রাখবেন, আপনার সন্তানের মনোযোগী কেমন, সেটা খোঁজ খবর দেয়, নিয়মিত করতে দৈনিক খবর দেয়, দৈনিক খবর দেয় কিনা, আপনি তার ওস্তাদের সাথে নিয়মিত করুন। সম্ভব না হলে মাসে কমপক্ষে কয়বার একবার খবর নিন যে আপনার সন্তান কি অবস্থায় আছে, আপনার ছেলের লেখাপড়া ও আমল আপনাকে উন্নতি করবে। গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করি সবাই, অভিভাবিকারা, আপনার ছেলের লেখাপড়া ও আমল আপনাকে উন্নতি করবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যে পদ্ধতি অবলম্বন করে তাতে একমত পোষণ করে সার্বিক সহযোগিতা করাকে নৈতিক দায়িত্ব মনে করি। অর্থাৎ আমরা বিভিন্ন পরামর্শ করে ছাত্রদের শিক্ষা দীক্ষা আমল আকার উন্নতির জন্য যে পদ্ধতি গ্রহণ করেছে, আপনি আমাদের কাছে না বলে আপনি বাহিনী দিয়ে ওই পদ্ধতিটাকে সমালোচনা করেন। অমুক মাদ্রাসা দেখছি এরকম পড়ালেখা কি হলো, আপনি আরম্ভ করে আপনি প্রত্যেক ফুলের রং আলাদা আলাদা। আপনি সব মাদ্রাসায় একই পাবেন না, সবার চিন্তাও এক না, চেতনাও এক না, সবার পরিকল্পনাও কি না, এক না। কাজে আপনার এখন তো আস্থা রাখতে হবে, যেহেতু আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিয়েছেন, কাজে এই মাদ্রাসার কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতির উপর আপনার আস্থা রাখতে হবে। আস্থা না থাকলে অন্য জায়গায় নিয়ে যান, বাহিরে সমালোচনা করবেন যে আপনি একটা দিনের প্রতিষ্ঠানে কি করলেন, ক্ষতি করলেন। এবার আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকে বা পরামর্শ থাকলে সেটা সমালোচনার ধাঁচে বাহিরে আলোচনা না করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পরামর্শ দিন। আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন। বুঝুন, আমার একটা পরামর্শ ছিল, যদি আপনারা আলোচনা করতে এইভাবে করতে ভালো হয়। আপনি পরামর্শ দিলেন মানে আমাদের মানতে হবে, মানতে বাধ্য না। আপনার পরামর্শটা আমরা আমাদের যারা পরামর্শ আছে তাদের সাথে আলোচনা করবো, তাদের সাথে আলোচনা করে সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করুন, পরামর্শ দিন। আপনার পরামর্শ কর্তৃপক্ষে পারস্পরিক আলোচনায় যথাযথ মনে হলে আমলে না হয়েছে। আপনি যে পরামর্শটা দিয়েছেন, আমরা আমাদের যারা পরামর্শ দিবেন তাদের সাথে বলবো যে অমুক কাজে এই পরামর্শটা দিয়েছে, ওনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা কি করা যায়, তোমার পরামর্শটা আমলে নেওয়া যায়, তাই আমরা সেই পরামর্শটা কি করবো, আমাকে নির্দেশনা। এরপরে আপনার ছেলে অনাবাসিক বলে ফজরের পর করে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আগে আলোচনা করে ফেলেছি, এটা ভুল হবে। লেখাপড়ার সাথে নির্ধারিত সময় ব্যতীত অনুরোধ করে ছুটি না নেওয়াই বাঞ্ছনীয়। আপনার সন্তানের লেখাপড়া নিয়ন্ত্রণকে রাখতে চান, উন্নতি রাখতে চান, তার লেখাপড়ায় মনোযোগ বজায় রাখতে চান, তাহলে মাদ্রাসার নির্ধারিত ছুটি ছাড়া অনেকে মারা গেছে, অনেকের বিয়া, অনেকের খেলা, অনেকের অনুষ্ঠান, অনেকের মুসলমানি, এই সমস্ত কারণে সন্তানের ছুটি নিয়ে বরং আপনি মাদ্রাসার কখন কোন সময় বন্ধ হতে পারে ওস্তাদের সাথে আলোচনা করে ওই সময় আপনি অনুষ্ঠান দেন। তার মানে বোঝা গেল আপনি একটু সচেতন অভিভাবক।
আপনার পারিবারিক ও অনুষ্ঠানে আপনার সন্তানের প্রতি থাকে। এই যে গতকালকে এক ভাই 5 দিনের জন্য ছুটি নিয়ে গেছে মামাতো ভাইয়ের বিয়ে। মা যাবে মামাতো ভাইয়ের বিয়ে, ভাতিজা বিয়ে হবে। পুরো পরিবার গাইতে না আপনি ছুটি নিয়ে গেছে। আমরা বইও যেতে পারি না, আমরা ছুটি তো দিয়া দিলাম প্রত্যেককে আমাদের বলুন আপনার সন্তানের বলুন। কথা বলেন, আমার সন্তান 5 দিন সবক মিশে করতে করবে না, তার সাথীরা তার থেকে 5 দিন টাকা যাবে কি যাবে না। এই জন্য আমরা মাদ্রাসার ছুটি ছাড়া ছুটি নিব না, না নেওয়াতে বঞ্চ নেই। ক্লাস চলাকালীন বাকি যদি কারো নেওয়া প্রয়োজন হয় তাহলে লিখিত দরখাস্তের মাধ্যমে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যতটুকু না হলে ততটুকু ছুটি দেবে। এরপর আসে ক্লাস চলাকালীন অভিভাবক ক্লাস শুনে ঢুকলে ছাত্রদের লেখাপড়ার বিঘ্নতা ঘটে। এটা আমি সামনে আগে করে ধরেছি লেখাপড়া। ক্লাস চলাকালীন অভিভাবক বা পরিষদ মহিলাদের দিকে আসে আমাদের পক্ষ থেকে নিষেধ করা আছে। তো যদি ক্লাসে ঢুকলে ছাত্রদের লেখাপড়ার বিঘ্নতা ঘটে, মনোযোগ নষ্ট করে বলা একজন ঢুকলে বাকি সব ছাত্রদের লাগে থাকে। এমন হলে ইচ্ছা হলো তার দৃষ্টি যাবে, তার মনোযোগ ছিল লেখার সাথে মনোযোগটা গাইতে গেল। এই জন্য দেখবেন নামাজের সামনে দিয়ে গাইতে গেল কি নিষেধ করা আছে। কেন? তার মনোযোগ আল্লাহর সাথে ছিল, সামনে গেলে কিছু মনোযোগ তার মাথায় আসলে সামনে দিয়ে ঢুকে গেছে। ওই যে সামনে দিয়ে উঠে গিয়েছে, এই কল্পনাটা মাথায় আসা মানে আল্লাহর সাথে সময় লেগে গেল, সকলটা বিঘ্ন হয়ে গেল। আমরা যদি খেলা চলাকালীন অভিভাবকরা বা অভিভাবিকা চলে আসি বা বাচ্চারা অনেক মহিলা অভিভাবক বাচ্চা চলে আসে, আমরা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। যেহেতু মনোযোগ নষ্ট হয় তাই এই কাজ থেকে বিরত থাকুন। ছুটির আগ পর্যন্ত নির্ধারিত অপেক্ষার জায়গায় অপেক্ষা করুন। এরপর ছুটি হলে আপনার সন্তান নিজেই কি আপনার কাছে চলে যাবে। আপনার সন্তানের অনুমতি ব্যতীত অনুপস্থিতির প্রতিকারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আর আপনার সন্তান অনুমতি না নিয়ে ছুটি কাটতে ফেলেছে, এটা একটা সমাধান করতে হবে। এখন না যে সে যদি আসে না আমার চলে এসে সে ক্লাসে বসে গেল, তামাশা হয়ে গেল। এখানে নিয়মিত থাকতে হবে। কেউ যদি অনিয়ম করে চলে যায় পরবর্তীতে সেই ক্লাসে আসার জন্য অভিভাবকের প্রস্তুতি লাগবে। অভিভাবক নিজে উপস্থিত হয়ে যদি কোনো কারণে সম্ভব না হয় ফোনে যোগাযোগ করে, তাও সম্ভব না হয় লিখিত দরখাস্ত পাঠিয়ে দিয়ে আমাদের অবহিত করতে হবে যে আমার সন্তান এই কারণে উপস্থিত থাকতে পারে নাই, এইবারের মতো পড়াশোনা রেখে তাকে ক্লাসে বসার অনুমতি দিই। এইভাবে নিয়মটা ঠিক আসতে হবে। যাতে ইনশাআল্লাহ আমরা সমস্ত মহলের একটু মেনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার আপনি নিজে বা আপনার প্রতিনিধি বা লিখিত পত্রের মাধ্যমে কর্তৃপক্ষকে কারণ অবহিত করুন। অন্যথায় আপনার সন্তানকে পরবর্তী ক্লাসে অংশগ্রহণের সুযোগ বা অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ সে যদি মাদ্রাসা ছুটি না নিয়ে ছুটি কাটায় এরপরে আসে আর আপনার পক্ষ থেকে আমরা কোনো কারণ পাই নাই, তার কথা গন্তব্য হবে না, তার থেকে টাকা হবে, ক্লাসে উপস্থিত দেওয়া হবে না বা আপনার কাছে আবার টাকা দেওয়া হবে। এটা অভিভাবক নিয়ে আসে, যেহেতু আমরা পয়সা করেছি, এটা আপনার ছুটি থাকবে ইনশাআল্লাহ। ছুটির সময় এটাও গুরুত্বপূর্ণ একটি থাকবে। ছুটির সময় বা বাড়িতে থাকাকালীন সময়ে আপনার সন্তানের চলাফেরা ও আলো আগ্রাহের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এদিকে আওয়াজ এসেছে না শেষ পর্যন্ত। ছুটির সময় বা বাড়িতে থাকাকালীন সময়ে আপনার সন্তানের চলাফেরা খেয়াল করে অভিভাবকরা আমল আগ্রাহের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। টিভি দেখা, অবৈধ খেলাধুলা, এখন তো মোবাইলও গেস্ট আসক্ত হয়ে যায়, তখন সে আর মাদ্রাসায় মন বসে না। সে মাদ্রাসায় আইসা 3 দিন মনে করে যে ছুটির সময় যা করছে ওটা কল্পনা করে, বাকি 3 দিন কল্পনা করে যাই আবার কি করবো, এক সপ্তাহ মাদ্রাসার মনোযোগ কি করবো। আর সে তো একটা আসক্ত হয়ে আসতে পারে। মাদ্রাসায় ওরা নিষিদ্ধ শেখাতে পারে না, 3 দিন ওটা কল্পনা করে আবার আইসা বাকি 3 দিন সামনেটা কি করবে কল্পনা করে। এই যে তার মাদ্রাসা মনোযোগ করতে করবে, এই ব্যাপারে আপনার দৃষ্টি হইতে হবে। তো অবৈধ খেলাধুলা, মোবাইল আসক্তি, এলাকার বাজে ও দুষ্ট ছেলেদের সাথে ওঠা বসা, এটা অত্যন্ত খারাপ জিনিস। এলাকার বাজে দুষ্ট ছেলেদের সাথে ওঠা বসা কি হয় আপনার আশ্চর্য হবে। আমি বলেছি শুরু মাদ্রাসা আমরা নির্ধারিতভাবে কোনো ছাত্র স্বীকার করে নেয়, কিন্তু আমরা এরকম পেয়েছি যে বাথরুমে সিগারেট পাই না। তার মানে এটা সে বাহিরের দোকানে কোনো ছেলের সাথে তার দোকানের কাছে তার থেকে শিখছে এই সিগারেট একটা আনা হয়েছে। আপনারা বুঝতেছেন জমা কতটুকু আপডেট হয়েছে। আপনাদেরকে কেন বন্ধন সতর্ক করার জন্য যে আপনার সন্তান মাদ্রাসার এই পরিবেশ নেই, মাদ্রাসার কোনো
নাস্তিকরা পর্যন্ত এই কথা বলেছে, যদি আপনারা ভেজাল মুক্ত রক্ত পাইতে চান তাহলে ছাত্র পাইবেন, আর এরা নেশায় আসক্ত। আলহামদুলিল্লাহ বর্তমানে জরিপ করেন যারা মাদ্রাসা ইউনিভার্সিটি পর্যায়ে শিক্ষিত তারাও নেশায় আসক্ত মাদ্রাসার ছাত্রটি স্বয়ং একজন পাওয়া যাবে না, হাজারো আমার মনে হয় একজন পাওয়া যাবে। এটা কোথা থেকে আসে? ওই যে ছুটির সময়তে যায় তার খারাপ বন্ধুদের সাথে মিশেছে, স্কুল কলেজের বন্ধুদের সাথে মিশেছে, অথবা যে নষ্ট হয়ে গেছে এরকম মিশেছে, সে খারাপ তার মজা আসছে। আমরা সত্য হইতে হবে যে এলাকার বাজে ও দুষ্ট ছেলেমেয়েদের সাথে ওঠা বসা চলাফেরা এবং সকল প্রকার অনিসলামী আচার অনুষ্ঠানে যোগদান করতে বিরত থাকুন। অনুষ্ঠান মানে এখন এক বিবাহ অনুষ্ঠান হচ্ছে, এখানে লোকজন নাচতেছে। গত কয়েকদিন আগে ঠিক এইরকম ছোট্ট একটা বাচ্চা ভিডিও ভাইরাল হয়েছে যে লোকটুকি নাচতেছে, ওই নাচের সাথে বাচ্চাও নাচতেছে, ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে অটোমেটিক আমরা যে দিদি তার উপরে চলে আসে দেখেন ওই যে এই বাচ্চাটাতে নাচতেছে নৈতিক অনুষ্ঠানে, এটা মাদ্রাসা শিখিয়েছে তাকে নাকি সে এখন যে পরিবেশে গিয়েছে ওই পরিবেশটাকে অন্তত অত তার ফলে চুপা ছিল, তার মাথায় টুপি ছিল, ছোট্ট বাচ্চা বোঝে না, সবাই নাচতেছে সেও নাচতেছে। সে যদি এগুলোর সাথে সম্পৃক্ত থাকে, আপনি বাড়িতে নিয়ে এগুলোর সাথে তাকে আলাদা করতে না পারেন, তাইলে সে আশা করুন ফায়দা পাবে না। আপনি চিন্তা করবেন অনেক ছেলে মাদ্রাসা করবো ভর্তি হয়ে গেল, আপনি চিন্তা করবেন আমাদের মধ্যে প্রদীপ সাহেব মাদ্রাসা করে ভর্তি হয়ে গেল, আমার সন্তানটা হবে। আপনি আপনার সন্তান এরকম হওয়ার জন্য কি করণীয় এটা করতেছেন কিনা এটা ভেবে দেখা দরকার আছে কিনা। এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো যে না যায় অনুষ্ঠানে যোগদান হতে বিরত রাখবো। কোন ত্রুটি দৃষ্টিগোচর হলে মানে আপনার সন্তানের বাইরে গেলে আপনি ত্রুটি দেখছেন, তাহলে সংশ্লিষ্ট ওস্তাদকে অবহিত করুন। ছাত্রের সামনে না কোনো মুখে আলোচনা করেন, হুজুর আমার সন্তানটা একটু বাড়ি থেকে নামাজ পড়ে, হুজুর আমার সন্তানটা একটু বাড়ি থেকে কাউকে সালাম দেয় না, হুজুর আমার সন্তানটা কিন্তু মা-বাবাকে সম্মান করে না, তার যে ত্রুটিটা আছে সেটা তার ওস্তাদের মাথায় থাকা দরকার, যাতে করে তার ওস্তাদ ওইভাবে তাকে কি করতে পারে, নির্দেশনা দিতে পারে। এটা আপনার ওস্তাদের সাথে কি করবেন, গোপনে আলোচনা করবেন। প্রত্যেক ছাত্র, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেক ছাত্র তার নিজ নিজ সামানপত্র হেফাজত করবে। খোদা না খাস্তা কোনো কিছু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কাজে কর্তৃপক্ষকে দায়ী না করে আপনার সন্তানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিন, সে যেন তার নিজস্ব বস্তু সুরক্ষিত রাখতে পারে, হেফাজত করে রাখতে পারে। এই সম্পর্কে আমরা আমাদের ভৌতিক নিয়মের মধ্যে দেওয়া আছে যে কোনো ছাত্র সব তার যদি মুসলিমকে নিয়ে গেল এটা কিছুটা খেয়াল রাখতে পারবে, তার পেরেন্টকে নিয়ে আসতে গেলে এটা কিছুটা খেয়াল রাখতে পারবে। এটা প্রত্যেকের যাত্রাটা তারই হয়তো করতে হবে। অনেক মহিলা কাছে লোক সে আগে বেড়ে যাবে, যদি হিজে এবং নাচেরা করালে হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। এই জন্য আপনারা মাঝে মধ্যে দেখবেন যে 6 মাস হাফেজ হয়ে গেছে, এরকম কত পান্তি পান, 2 মাস হাফেজ হয়ে গেছে পান্তি পান, তার মানে বোঝা গেল আজকে আমি আপনার সন্তানকে দিয়েছি, আপনার খোঁজ খবর রাখবো, আপনার ওস্তাদ রাখবেন, আপনিও রাখবেন আপনার সন্তান নিয়মিত হিজের সব দেখে আপনার সন্তান কতটুকু সবক দিচ্ছে, দৈনিক কত পৃষ্ঠা দিচ্ছে। স্বাভাবিকভাবে যারা সার্বিকভাবে যদি 3 বছরের হাফেজ হতে চায়, 2 বছরের হাফেজ শেষ করবে, 1 বছর শোনাবে, তাহলে তার কমপক্ষে 1 পৃষ্ঠা করে সবক দিতে হবে। এখন একটা ছাত্র দৈনিক 4 করে সবক দেবে, পরে যতই হুজুরা শাস্তি দেয়, যতই কান ধরা দাঁড়িয়ে রাখবো, যতই তাকে মুরগি বানিয়ে রাখবো কিছু সময়, যতই সামান্য হালকা ব্যাখ্যাঘাত করুক, কিন্তু সে ইয়াদ করে না দেয়। তখন আমার অভিভাবক এসে অভিযোগ করে, হুজুর আমার ছাত্র ছেলেটা বিনা অত পারবো না। মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা এটা যাচাই হবে মাদ্রাসার যে ছাত্রটা যথেষ্ট পরিমাণ মেধাবী এবং সে নিয়মিত উপস্থিত থাকে তার রেজাল্ট দেখে, তার রেজাল্টটা কেমন হইল। যদি মেধাবী একটা ছাত্র ভালো, তার মেধা ভালো, নিয়মিত আছে, তার রেজাল্ট খারাপ হয়, সেটা আমাদেরকে অভিযোগ করবে। তো অনেক ছাত্র মেধা তার জন্য আমাদের অনেক ছাত্র আমাদের যেহেতু আমরা এই বছর নতুন চালু হয়েছে, তাও মাদ্রাসার শিক্ষাবর্ষে প্রায় 1.5 মাস হয়ে যাওয়ার পরে প্রায় মাদ্রাসাটি রমজানে ভর্তি কমপ্লিট হয়ে গেছে। অনেক জায়গায় রমজানের 10-20 নম্বরের আগে আগে ভর্তি কমপ্লিট হয়ে যায় পুরাতন ছাত্রদের, এরপরে আস্তে আস্তে নতুন ছাত্রদের ভর্তি দেয়। এই যৌক্তিক কারণে আমাদের এখানে ছাত্র এরকম এসেছে, আমরা তাদেরকে কাউন্সিলিং করতেছি, দেখতেছি তারা আসলে হেল্প করার যোগ্য না, তার মেধা
আর হেডের সাথে খাপ খাচ্ছে না। যেহেতু মানুষের মেধার তারতম্য, এটা আমরা সবাই স্বীকার করতেই করি না, মেধার তারতম্য আছে না। আমাদের অনেক অভিভাবকরা এটা করে ভুল সিদ্ধান্ত নেয়। মাদ্রাসা ওস্তাদরা তাকে কাউন্সিলর করে পরামর্শ দেয় যে তার যে মেধা, এই মেধা দিয়ে তাকে যদি হেফজ করা, তার হেফজ করতে করতে 19 বছর 21 বছর হয়ে যায়। এরপরে আমরা মাওনা করতে হবে 12 বছর, তারপর যদি আবার মুফতি করা পড়ে, মুহাদ্দিস করা পড়ে, তাহলে তার আরো অনেক সময় লাগবে। মানুষ বাঁচে কতদিন? অনেক গার্জিয়ানরা শুধু সন্তানকে হাফেজ বানাবো এই আশাকে নিয়ে সন্তানের কিন্তু জীবিত নষ্ট হয়ে যাচ্ছে। সে যদি দিনের লাইনে থাকতে চায়, দিন করতে চায়, সেটা দেখতেই হবে না। তার মাদ্রাসা লাইনে, কিতাব লাইনে তার যোগ্যতা রাখবে। যদি সে কিতাব লাইনে যোগ্যতা ভালো মানের মুক্তি হইতে পারে, ভালো মানের আরো হইতে পারে, সে হাফিজকে একটু জিজ্ঞেস করবে না। এর জ্বলন্ত উদাহরণ আমি হেফজ করি না, স্কুল থেকে 6 পর্যন্ত পড়া মাদ্রাসা করে দিয়েছি। স্বাভাবিকভাবে ওস্তাদরা দেখছি যে সময় নেই, এখন হেফজ দিতে সময় চলে যাবে। কিতাবখানাতে পড়েছি, আলহামদুলিল্লাহ সময়ের সাথে লেখাপড়া করেছি। এটা উদাহরণস্বরূপ বললাম। এই জন্য আমরা যদি আগামী বছর আমাদের এই বছর এই বিভাগ চালু আছে, আগামী বছর থেকে আমরা কিতাব বিভাগের কয়েকটা ক্লাস চালু করব। আমরা যদি কিছু ছাত্রের ব্যাপারে ওস্তাদদেরকে পরামর্শ দেই যে আপনার ছাত্ররা এসে হেফজ পারতেছে না, সে আমাদের যেহেতু তথ্য বই আছে, সেই কয়দিন সবক দিল, কয়দিন দিল না, কতটুকু দিল, সব নোট করা থাকে। এগুলো আপনার সামনে পেশ করে যদি আপনাকে পরামর্শ দেই যে এই ছাত্রটাকে হেফজে রাখবে না, সে হেফজ পারবে না, তার কিতাবখানায় দিয়ে দেন, আমরা আশাবাদী আপনারা এটাকে আমাদের এই পরামর্শটাকে আপনারা নিজেদের যোগ্যতার বলে মেনে নেবেন। অনেক অভিভাবকরা মানে না, আত্মহত্যা সারিয়ে দেয় সন্তান, ওখানে গেছে সন্তানটা সময় নষ্ট করে। স্বাভাবিকভাবে বর্তমানে যত উন্নত মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসাটা আমরা আদৌ শুরু করেছি। আমি মাঝখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের অনেকে বর্তমান যেরকম তত্ত্বাবধায়ক সরকার এসেছে, অনেকে চায় যে উনি বলেন আইসাই পুরো দেশ পরিবর্তন করে দেবে, পুরো সংস্কার করে দেবে। এটা কি সম্ভব? দীর্ঘ 15 বছর বিভিন্ন জায়গায় হয়েছে, অনেক কিছু হয়েছে। এটা সংশোধন করে দেশটাকে নতুন করে গড়ার জন্য আমাকে শিখতে হবে, বলে সময় নিতে হবে। আমাদের এই মাদ্রাসাটা মাত্র নতুন, ইনশাআল্লাহ দিন দিন আপনার উন্নতি দেখবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সাহায্য সহযোগিতা পাই, পরামর্শ পাই, দোয়া পাই, আমরা আমাদের চেষ্টা নিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাবো। একদিনে আর এক বছরে একটা প্রতিষ্ঠান কি হয় না বলে দাঁড়ায় না। আমরা ছাত্ররা একটু নামে কথা মনোযোগ দিয়ে শুনি, অভিভাবক রসুন ইনশাআল্লাহ। আমরা আপনার চেষ্টা করবো এটাকে জানাই দিই না। ইসলামটাও আপনার রসুলরা ইসলামটা যেটা আলিয়ম আপনার দিন রাখুন, যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, এই আয়াতটা বিদায় বছর নাজিল হয়েছে। এর আগে প্রায় 23 বছরে এই ইসলামটা আমরা পেয়েছি। 23 বছরে এখানে বহু আপডেট হয়েছে, বহু পরিবর্তন হয়েছে, বহু নিয়ম এসেছে। এই জন্য আমাদের ওস্তাদ মৌলানা সাইদ আহমদ পানপুরি সাহেব কিছু হাদিস আছে, যে হাদিসগুলো সহজ সহি কিন্তু মামুল বিহীন, আমল করা হবে বিভিন্ন কারণে গায়ে মামুল বিহীন হয়ে গেছে। এরকম কিছু হাদিসের ক্ষেত্রে হবে ব্যাখ্যা করতেন। যেরকম একটা হাদিস আছে যে একবার আপনার রসুল 2 রাকাত নামাজ পড়া জুহরের নামাজ সাহাবীরা বলে চলে গেছে। কোন সাহাবী ভয়ে বলার সাহস পেয়েছিল না। একজন সাহাবী যিনি সাহস করে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতি সালাত আন-নাসিতা, আল্লাহ রাসূল নামাজ কি খাটো হয়ে গেছে, মানে আপনার সন্তানকে আপনি প্রয়োজন নির্দেশনা দিয়ে দিতে পারেন। আল্লাহ না করুন মাদ্রাসা সকল ব্যবস্থাপনা বাকি দিয়ে কখনো আপনার সন্তান, আবারও বলছি, আল্লাহ না করুন মাদ্রাসা সকল ব্যবস্থাপনা বাকি দিয়ে কখনো আপনার সন্তান পালিয়ে গেলে বা নিজ কর্মে ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষকে কোনো অবস্থাতেই দায়ী করা যাবে এবং কর্তৃপক্ষ দায় বহনও করবে না। অর্থাৎ আপনি আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতটুকু দেখেছেন, এতটুকু দেখে আপনার সন্তানকে ভর্তি করছে। এখন আপনার সন্তান যদি ওই বিনার পায়া 3 চক্কা বাইরে চলে যায়, এটা দায়ভারী প্রতিষ্ঠান নিয়ে ঘুমের সময় সব ছাত্র ঘুমায় গেছে, সে দরকারটা চলে গেল, এটা দায়ভারী প্রতিষ্ঠান দিবে। কাজে আপনার সন্তানের আপনি যতটুকু দেখছেন, এতটুকু নিরাপত্তা আমার সন্তানকে আমি দিতে আস্থা বইবে, তাই না? আমরা আমাদের সাধ্যের চেষ্টা করে যাচ্ছি। তারপরও যদি ঘুমের সময় ছাত্রের বিশ্রাম প্রয়োজন আছে, এবং না যে ঘুমের সমস্যাটা কি থাকে, সজাগ থাকে, এরকম পড়াশোনা ঘুমাবে। ছাত্র যখন ঘুমায় তখন ওস্তাদটাও কি করে ঘুমায়। এখন একটা ছাত্র দরকার সে বের রশি দিয়া লাগে নেমে গেল, এমনও মাদ্রাসার সাথে কারণদের আসছে যে 5 তলা থেকে বাথরুমের পাইপ নেমে গেছে। এখানে কর্তৃপক্ষ কি করবে? এই জন্য এই খেয়াল রাখবেন যে
সন্তান পালিয়ে গেলে বা নিজ কর্মের ক্ষতিগ্রস্ত হলে বাড়িতে গিয়ে আপনি ওটাকে মাথা পাড়ায় ফেলবেন, পাড়াতে গেছে ওটাকে করছে মাথা পাড়ায় ফেলছে। আপনি আমাদের দাবি করুন, আপনি আমাদের ধর্মের মধ্যে এটা কি আমাদের এই শব্দ সাপেক্ষে বর্ণিত নেওয়া হয়েছে। আপনার সন্তানকে প্রয়োজনীয় নির্দেশনা দিন। আপনার সন্তানের শিক্ষা দীক্ষা এটা গুরুত্বপূর্ণ খেয়াল করুন। আপনার সন্তানের শিক্ষা দীক্ষা আমল আখলাক ও তরবিয়তের উন্নতির সার্বিক চেষ্টার দায়িত্ব ওস্তাদদের উপর ন্যস্ত করা। তাই ওস্তাদদের সঙ্গত ও প্রয়োজনীয় শাসন, ওস্তাদদের সঙ্গত ও প্রয়োজনীয় শাসন দরকার আছে না নাই? সঙ্গত ও প্রয়োজনীয় শাসন দরকার আছে না নাই? ইসলামও বলে এটা আছে। এজন্য আপনার হাদিস শুনে থাকবেন, আল্লাহ রাসূল বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ও আবনাউ সাবিল, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছরে, অদিনুহু আলাইহা ওয়া আশা। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, হালকা মাইল লাগাও। এটা কার কথা বলেন? হাদিসের কথা। অদিনুহু আলাইহা, নামাজ না পড়লে মারো। 10 বছর, 10 বছর এখন নামাজ ফরজ হয় নাই, নামাজ তো ফরজ প্রাপ্তবয়স্ক হয়নি, অথবা 15 বছর হয়নি। শরীয়ত 10 বছর বছর হালকা মাইল লাগাও। এরকম ওস্তাদরা যদি সম্পর্ক তাকে শাসন করে, কোনো প্রকার অভিযোগ করা যাবে না। তাহলে আমার সন্তান মানুষ হতে পারবে। সন্তানকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আদবের লাঠি ঘর থেকে সরাবে না, আদব শেখানোর জন্য লাঠি রাখবা। শরীয়তে অপরাধ দমনের জন্য লাঠির ব্যবস্থা আছে। এই জন্য আপনারা শুনছেন কেউ যদি জিনা করে কোনো মহিলা অথবা পুরুষ 100 ব্যাট দিতে হবে। তার মানে বোঝা গেল অপরাধীকে অপরাধ থেকে বিরত জন্য মাঝে মধ্যে ব্যাটের ব্যবস্থা ব্যবহার